মালয়েশিয়ায় উন্মুক্ত হল বাংলাদেশের শ্রম বাজার। চূড়ান্ত ৭ সহস্রাধিক শ্রমিকের তালিকা, দ্রুতই কাজে যোগ দেবেন জানালেন আসিফ নজরুল। ৪ দাবিতে কাকরাইল মোড়ে অনড় জগন্নাথ শিক্ষার্থীরা, ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন। সাম্য হত্যার বিচার দাবিতে আজও ছাত্রদলের বিক্ষোভ। আন্দোলন সংগ্রামে বিপর্যস্ত ঢাকার রাজপথ, সীমাহীন যানজটে নাকাল নগরবাসী, বিকল্প ব্যবস্থা খোঁজার তাগিদ। এবং বর্ষাকাল সামনে রেখে রাজধানীতে ডেঙ্গু আতঙ্ক, কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ। অভিযান শুরু হয়েছে দাবি ডিএনসিসি প্রশাসকের। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আপনাদের সাথে আছি তাবশির আলিজা। এবার বিস্তারিত। মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রম বাজার উন্মুক্ত হয়েছে। দেশটিতে ৭,৯২৬ জন বাংলাদেশি শ্রমিকের তালিকা চূড়ান্ত করেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল। খুব অল্প সময়ের মধ্যেই তাদের কাজ করার সুযোগ দেওয়া হবে। বৃহস্পতিবার মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিম এবং স্বরাষ্ট্রমন্ত্রী সাসিফ উদ্দিন নাসিটিউনের সাথে উপদেষ্টা আসিফ নজরুলের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে এক ভিডিও বার্তায় এসব কথা জানান আসিফ নজরুল। প্রথম ব্যাচ হিসাবে ৭,৯২৬ জনের তালিকা ওনারা চূড়ান্ত করেছেন এবং এটা খুব অল্প সময়ের মধ্যে ওনাদেরকে মালয়েশিয়াতে কাজ করার সুযোগ দেওয়া যাবে, এই প্রক্রিয়া শুরু করে দিয়েছেন ওনারা। সেকেন্ড যে নিউজটা, ভবিষ্যৎ কর্মসংস্থানের ক্ষেত্রে আমরা বিভিন্ন সূত্রে জেনেছি আগামী কয়েক মাসে মালয়েশিয়া ১ থেকে ১.৫ লক্ষ বিদেশি শ্রমিক নিতে পারে। ৪ দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো রাজপথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসে না ফেরার ঘোষণাও দেন তারা। এদিকে আন্দোলন সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে শিক্ষক সমিতি। এহসান বিন দিদারের প্রতিবেদন, জানাচ্ছেন মুনতাসির মামুন। একদিকে উত্তাল স্লোগান, অন্যদিকে কারো সড়কেই বিশ্রাম, কেউ আবার মেতেছে ঘোষ গল্পে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এমনই হালচাল। রাজধানী কাকরাইল মসজিদের সামনে ৭০% শিক্ষার্থীদের আবাসন ভাতা, প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট অনুমোদন সহ ৪ দফা দাবিতে আন্দোলন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, তাদের দাবি আদায় না হওয়া অবধি ক্যাম্পাসে ফিরবেন না তারা। গত ২০ বছর যাবৎ একটা ভার্সিটি, পাবলিক ভার্সিটি যেটা এত সংকটের মধ্যে চলতেছে, তারপরও সরকারের কোনো দৃষ্টি নেই। মাননীয় উপদেষ্টা সাহেবকে বলতে চাই যে আমাদের এই দাবিটা বিলম্ব না করে খুব দ্রুত মেনে নিলে সকল বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের জন্য অনেক বড় একটা উপকার হবে। বুধবার রাতে সরকারের ঊর্ধ্বতনদের সাথে বৈঠকে কোনো ইতিবাচক সাড়া না পাওয়ার কথা জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। বলেন, দাবি পূরণ না হলে সারা দেশে ছড়িয়ে পড়বে আন্দোলন। সরকার আসে, সরকার যায়, প্রত্যেকে আশ্বাস দেয়। প্রত্যেকবার আমাদের ছাত্ররা আন্দোলন করে, একটা আশ্বাস পায়, খুশি হয়ে চলে যায়, আবার যে অবস্থা তাই। এবারও আমরা সুস্পষ্ট 3টি দাবি নিয়ে আমাদের ছাত্ররা প্রথমে এসেছিল। আমাদের শিক্ষক ছিল, কিন্তু কালকে আমাদের ছাত্রদের এবং শিক্ষকের উপরে যে হামলা হয়েছে, আমাদের দাবি এখন 4টি দাঁড়িয়েছে। আমরা এর বিচার চাই, এর প্রতিকার চাই। এর আগে ৩ দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টা বাসভবনে যমুনা অভিমুখে লং মার্চ করেন জগন্নাথের শিক্ষার্থীরা। এ সময় পুলিশের বাধার মুখে কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে দিনভর আন্দোলন করেন ছাত্র শিক্ষকেরা। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাম্য হত্যার ঘটনায় উপাচার্যের পদত্যাগ দাবিতে তার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল। ঢাবি শাখা ছাত্রদলের এই নেতার হত্যার ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। বৃহস্পতিবার উপাচার্য বাসভবনের সামনে অবস্থান নেয় সংগঠনটি। এদিকে সাম্যের মৃত্যুতে শোক পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সাম্য হত্যার ঘটনাকে রাজনৈতিক হত্যাকাণ্ড বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। স্বাধীনতার পতাকা নিয়ে কথা বলায় সাম্যকে হত্যা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত মানববন্ধনে রিজভী অভিযোগ করেন, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার না করে ভবঘুরদের গ্রেফতার জনগণ সহজভাবে মেনে নিচ্ছে না। সাম্য হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বানও জানান তিনি। এ সময় ঢাবির ভিসির কর্মকাণ্ডেরও সমালোচনা করেন বিএনপির এই মুখপাত্র। কি অন্যায় করেছিল সাম্য? পুলিশ গ্রেফতার করেছেন 3 জনকে, 3 জন ভবঘুরে। আমার তো মনে হয় এর মধ্যে রাজনৈতিক কারণ আছে। রাজনৈতিক কারণ না থাকলে তাকে হত্যা করবে কে? ভবঘুরেরা কেন হত্যা করবে? কদিন আগে সে ফেসবুকে একটা পোস্ট দিয়েছে, কারণ শাহবাগে জাতীয় সঙ্গীত বন্ধের জন্য একটা আন্দোলন চলছিল, তার বিরুদ্ধে সে একটা পোস্ট দিয়েছে আপনার জাতীয় সঙ্গীতের পক্ষে। এইটাই কি কারণ? নারী সংস্কার কমিশনের প্রস্তাবনার বিরুদ্ধে এবার মাঠে নেমেছে নারী অধিকার ফোরাম। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে কমিশন নারীদের পুরুষের প্রতিপক্ষ বানানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন সংগঠনের নেতারা। দাবি জানান ইসলামী নারী স্কলার্সদের সমন্বয়ে কমিশন পুনর্গঠনের। মনিরুল ইসলামের প্রতিবেদন। কিছুদিন ধরেই আলোচনায় নারী সংস্কার কমিশন। চর্চার কেন্দ্রবিন্দুতে থাকা কমিশনের প্রস্তাবনা ইসলাম বিরোধী বলে দাবি করেছেন ইসলামী গবেষকরা। প্রতিবাদে এবার মাঠে নেমেছে নারী অধিকার ফোরাম। সংগঠনের নেতারা বলছেন, যৌনকর্মীদের স্বীকৃতি মা জাতির অপমান। ইসলামের বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কমিশনের প্রস্তাবনায় নারীকে পুরুষের প্রতিপক্ষ বানানোর চেষ্টা করার অভিযোগও করেন তারা। নারীদের অধিকারের নামে নারীদেরকে অপমান করা হয়, সেগুলো আমরা মানি না। সম অধিকার আমার কোনো প্রয়োজনই নাই। এখানে অনেক কিছু সংস্কারের প্রয়োজন, সেই সংস্কার করা দরকার। বক্তারা বলেন, মুসলিম প্রধান রাষ্ট্রে ইসলামী চিন্তাবিদ বাদ দিয়ে তথাকথিত বিতর্কিত নারীদের নিয়ে গঠিত এ কমিশন সর্বজন স্বীকৃত নয়। করা হয়েছে কোরআনের স্পষ্টত অবমাননা। সংস্কার প্রস্তাবে এই অতি জঘন্য পাপ কাজকে সমাজে প্রতিষ্ঠিত করার এবং একে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয়েছে। আমরা এর ঘোর বিরোধিতা করছি। আমরা কি সম অধিকার চাচ্ছি? আমরা কি নারীরা কি চাচ্ছি? এখন এই জিনিসটা সামনে এসে গেছে। আমি আমার বাবার সাথে সংঘর্ষ চাই না, সন্তানের সাথে সংঘর্ষ চাই না, স্বামীর সাথে চাই না, আমরা শান্তি চাই। নারী অধিকার ফোরামের সভানেত্রী মমতাজ মান্নান ইসলামী নারী চিন্তাবিদদের সমন্বয়ে নতুন কমিশন গঠনের দাবি জানান নারী অধিকার ফোরামের সভানেত্রী ও প্ল্যানিং কমিশনের সাবেক বিভাগীয় প্রধান মমতাজ মান্নান। বিয়ে, তালাক, উত্তরাধিকার, অভিভাবকত্ব ও ভরণ-পোষণ ইত্যাদি বিষয়গুলি কোরআন দ্বারা নির্ধারিত, অথচ রাষ্ট্রীয় পর্যায়ে গঠিত নারী সংস্কার কমিশনের মধ্যে এমন কোনো নারীর উপস্থিতি নাই যিনি ইসলামী শিক্ষায় শিক্ষিত। এই নারীরা কি এই দেশের নারী নন? পাপাচারকে স্বীকৃতি দিয়ে ইসলাম ও নারীকে হেয় করা এই কমিশনের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন মমতাজ মান্নান। নারীকে পণ্য হিসাবে ব্যবহারে আমরা তীব্র ঘোর বিরোধী এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। 2 কোটি মানুষের শহর রাজধানী ঢাকার অন্যতম বিস্ফোরণ নাম যানজট। অতীত থেকে বর্তমান সব আমলে এটি তীব্র আকার ধারণ করে যখন সড়ক আটকে আন্দোলনে নামে বিভিন্ন সংগঠন। কর্মদিবসে রাজপথ বন্ধ করে এমন কর্মসূচিতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় কর্মজীবী, শিক্ষার্থী সহ সব শ্রেণী পেশার মানুষকে। এই সংকট কাটাতে বিকল্প ব্যবস্থার তাগিদও দেন তারা। ওবায়দুল হক মারুফের প্রতিবেদন। 24-এর গণঅভ্যুত্থানের পর ফিরে পাওয়া নাগরিক স্বাধীনতার সুযোগে সরকারি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দাবি দেওয়ার পাশাপাশি অনেক ছোটখাটো অযৌক্তিক বিষয় নিয়েও রাজপথে আন্দোলন চলছে। যেখানে এবং যখন খুশি আন্দোলনের কারণে রাজপথে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। এতে জিম্মি হয়ে পড়ে স্কুল কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী ও পেশাজীবীরা। তালিকা থেকে বাদ পড়ে না জরুরি সেবায় নিয়োজিত অ্যাম্বুলেন্সও। যারা চাকরিজীবী তাদের অনেক প্রবলেম হচ্ছে, প্রতিনিয়ত বাসায় যেতে দেরি হয়ে যাচ্ছে, অনেক সময় অনেক ক্লাস থাকে সেগুলোও মিস যাচ্ছে। আসলে আমরা অনেক অসুবিধায় পড়ছি। আমার মনে হয় এটা খুব তাড়াতাড়ি সংশোধন করা উচিত সবার, এবং আমাদের কথাটা একটু ভাবা উচিত। এই যে একটা ট্রানজিশন চলছে, আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে, কোনো উপায় নেই। দাবির যৌক্তিকতা কতটুকু সেটা দেখতে হবে। হ্যাঁ, সেটা যদি
যৌক্তিক হয় আমাদেরকে এখানে বসে থেকে চুপচাপ সহ্য করতে হবে। এখানে জনসচেতনতা খুব দরকার। দীর্ঘ সময় যানজটে আটকে থাকা নগরবাসী জানালেন তাদের অসহায়ত্বের কথা। সাধারণ জনগণের জন্য অনেক ভোগান্তি হচ্ছে। নারী, শিশু, বৃদ্ধ সবাই প্রচণ্ড যানজটে কিন্তু ভীষণ কষ্ট পাচ্ছে। নিজভাবে দায়িত্বশীল হয়ে যদি দেশের প্রতি সদাচরণ করি, দেশের যেই উন্নয়নের জন্য সৎ ব্যবহার করি, তাহলেই দেশ আবার ঘুরবে। ঘন্টার পর ঘন্টা ঠায় দাঁড়িয়ে হাজার হাজার যানবাহন। এই জট ছাড়াতে গলদঘর্ম ট্রাফিক পুলিশ। রাজনৈতিক কিংবা অধিকার আদায় যাই হোক না কেন, 2 কোটি মানুষের শহর ঢাকায় ব্যস্ত সড়ক আটকে কেন আন্দোলন করতে হবে? নগরবাসীর এমন প্রশ্ন দীর্ঘদিনের। যখন তখন যত্রতত্র দাবি আদায়ের নামে রাজপথ ব্লকেট করলে তীব্র যানজটের সৃষ্টি হয়, যাতে জনদুর্ভোগে পড়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাদের দাবি আদায়ের জন্য যেন আন্দোলনকারীরা উন্মুক্ত স্থানে সভা সমাবেশ করে, আর এ ব্যাপারে সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের শুনানির পরবর্তী তারিখ 26 মে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতির আপিল বেঞ্চে এ বিষয়ে শুনানি শুরু হয়। শুরুতেই শুনানি করে রাষ্ট্রপক্ষ। এর আগে 1 ডিসেম্বর 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা এবং বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষে ওনারা যেই পয়েন্টের উপরে আর্গুমেন্ট প্রেস করতেছেন, এই পয়েন্টে ওনাদের লিভের গ্রাউন্ডের ত্রুটি আছে অথবা সঠিকভাবে ওটা গ্রাউন্ড নেওয়া হয়নি। তো যার জন্য অনারেবল চিফ জাস্টিস সাহেব বললেন যে চাইলে আপনারা আপনাদের গ্রাউন্ড ঠিক করেন এবং এটা ঠিক করে আসেন, এবং পরবর্তী ধার্য তারিখ দিল এই মাসের 26 তারিখে। 2023 সালে অনুষ্ঠিত খুলনা মেয়র নির্বাচনে নিজেকে বিজয়ী দাবি করে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ করেছেন এক স্বতন্ত্র প্রার্থী। নির্বাচনে নৌকা প্রার্থীকে জয়ী করতে ইভিএমে কারসাজির অভিযোগও তোলেন প্রার্থী এস.এম. শফিকুর রহমান। প্রধান নির্বাচন কমিশনার আদালতের রায় এবং আইনের ব্যাখ্যা মেনে পরবর্তী সিদ্ধান্ত নেয়ার আশ্বাস দিয়েছেন বলে জানান শফিকুর। মহামান্য আদালত আমার পক্ষে রায় দিয়েছেন এবং এই 3টা অ্যাপ্লিকেশনের এগেনস্টে লিখে দিয়েছেন যে অবশ্যই এটাকে 30 দিনের মধ্যে ডিসপোজাল করে দেওয়ার জন্য। সিসি স্যারের সাথে দেখা করলাম, ওনার সাথে কথা বলেছি, উনি আমাদের আশ্বস্ত করেছে যে আইনের যে ব্যাখ্যা আছে এই আইনের ব্যাখ্যা অনুযায়ী আমরা এই কাজ করব। অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতার প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ কারণে গত 9 মাসে সরকারের পক্ষ থেকে সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়নি। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে গণ অভ্যুত্থান পরবর্তী গণমাধ্যমের হালচাল শীর্ষক আলোচনায় বক্তব্যকালে এমন দাবি করেন তিনি। 266 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলার জন্য সরকার দায়ী নয় বলেও জানান প্রেস সচিব। এদেরকে নিয়ে যত কঠিন জার্নালিজম আচেট করেন আমরা মাইন্ড করি না। আমরা চাই দেশে মিডিয়া ফ্রিডমটা ইনস্টিটিউশনালাইজ হোক, সবাই কথা বলার রাইটটা পাক, কিন্তু সত্যটা বলেন। এই জবটা খাওয়ার, এই যে কিছু জার্নালিস্টের যে জব গিয়েছে সেটার মূল কারণ হচ্ছে যারা মিডিয়া আউটলেট ওন করে ওনারা ওনাদের মতো দুই একটা জব খাচ্ছেন। সেটার জন্য তো আমরা কাউকে তো বলি নাই। আপনি যদি এভিডেন্স আনেন যে আমরা ওই মালিককে বলছে যে এনার জব খান, মোস্ট ওয়েলকাম। বর্ষাকাল সামনে রেখে ডেঙ্গু আতঙ্কে ভুগছেন রাজধানীবাসী। অকাল মৃত্যু ঠেকাতে মশক নিধন অভিযান জোরদারের দাবি জানিয়েছেন তারা। এক্ষেত্রে যাতে ভেজাল বা নিম্নমানের ওষুধ ব্যবহার করা না হয় সেদিকেও খেয়াল রাখতে বলেছেন তারা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, ডেঙ্গুর বিস্তার রোধে কার্যক্রম শুরু হয়ে গেছে। সুফল পেতে দরকার সবার সহযোগিতা। সুরাইয়া মুন্নির রিপোর্ট। মশার অত্যাচার থেকে নিস্তার মিলছে না রাজধানীবাসীর। মশক নিধন অভিযানে ভাটা পড়ায় গ্রীষ্মকালেও বাড়ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। সামনেই বর্ষাকাল, তাই অতীত অভিজ্ঞতা স্মরণ করে আতঙ্ক বাড়ছে নগরবাসীর। ভালো ওষুধ না, ওই দেখা যায় যে কালো ধোয়া মানুষের চোখ টোক পুরায়, অথচ কোনো কাজ হয় না।
এই মশার কারণে অনেকজনের মনে করেন ডেঙ্গু হয়, তারপরে ম্যালেরিয়া হয়, বিভিন্ন রোগপাতি হয়। চিকুনগুনিয়ার একটা আছে, তো সব মিলে আমার একটা আতঙ্কে থাকে সবাই মশার উৎপাতে। ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে বাসাবাড়ির আঙিনা পরিষ্কার রাখা সহ সচেতনতামূলক প্রচারণা শুরু হয়েছে। দুটো কারণ আমরা আইডেন্টিফাই করেছি। এক নম্বর হচ্ছে আমাদের যারা মশক বাহিনী আছে তারা ঠিকমতো মশা ওষুধ দেন কিনা এটাকে মনিটর করা ইজ এ বিগ চ্যালেঞ্জ, এবং যাদেরকে দিয়ে আমরা আউটসোর্সিং করি এই কাজটি করাতাম ওরা কিন্তু আমি ফিল্ডে নিজে সরজমিনে গিয়ে দেখেছি কিন্তু তারা কিন্তু ঠিকমতো মশা ওষুধ দেয় না। মশা ওষুধ যারা দেন তারা নাকি আবার টাকাও চান মানুষের কাছ থেকে। সুতরাং এটা একটা রীতিমতো দুর্নীতি এবং খুবই আনটলারেবল সিচুয়েশন। আমরা এখন আর্মির সাথে যোগাযোগ করেছি, এই সপ্তাহে আমরা তাদেরকে দায়িত্ব দিয়ে দিচ্ছি যেন এখানে কোনো কম্প্রোমাইজ না করা হয়। তো সুতরাং এটি একটি বড় সিদ্ধান্ত আমরা নিয়েছি। মশক নিধন কার্যক্রমে স্বচ্ছতা ও গতি আনতে মাঠকর্মীদের বেতন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রদানের সিদ্ধান্ত হয়েছে। স্থানীয় জনগণ যেন জানতে পারেন যে তার এলাকায় কোথায় কে মশা ওষুধগুলো দিবেন। তাদের সুপারভাইজার থেকে শুরু করে ডিস্ট্রিবিউটর পর্যন্ত, মানে যারা কাজ করবেন ফিল্ডে, তাদের সকলের ফোন নাম্বার আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছি এবং ওয়ার্ডে ওয়ার্ডে আমরা জানিয়ে দিচ্ছি যে আপনারা চাইলে আপনার এলাকায় যদি মশা ওষুধ না দেওয়া হয় আপনারা এদিকে ফোন দিয়ে আপনার মশা ওষুধটা দেওয়ার ব্যবস্থা করতে পারবেন। সুতরাং একটা সিভিক মনিটরিং একদিকে, আরেকদিকে আমাদের যে ম্যানেজমেন্টটা যাতে যেন কড়াভাবে করা হয় সেদিকে আমরা আর্মিকে ডিপ্লয় করছি। দুটো কাজ আমরা এদিকে করেছি। ওষুধ ছিটানোয় কোনো অনিয়ম হলে ডিএনসিসির এলাকাভিত্তিক কর্মীদের নাম ও মোবাইল নম্বর সহ নালিশ জানানোর পরামর্শ দেন মোহাম্মদ এজাজ। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। জাতীয় রাজস্ব বোর্ড সংস্কারের আগে রাজস্ব অধ্যাদেশ বাতিলের দাবি জানিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। আগামী শনিবারের মধ্যে এই দাবি মানা না হলে কর্মবিরতি সহ আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেয় সংগঠনটি। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে কর্মবিরতি শেষে ব্রিফিংয়ে এ দাবি জানানো হয়। এ সময় পরামর্শক কমিটির প্রতিবেদন জনসম্মুখে প্রকাশের পাশাপাশি এ বিষয়ে অংশীজনদের মতামত নেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন আন্দোলনকারীরা। রাজস্ব অধ্যাদেশ অবিলম্বে বাতিল করা, ব্যবসায়িক সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্ব সহ সকল অংশীজনের মতামত নিয়ে সমন্বিত অংশগ্রহণমূলক টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কার করতে হবে। তৈরি পোশাক খাতের রাজনৈতিক বিভাজন দূর করার প্রতিশ্রুতি দিয়েছে সম্মিলিত পরিষদ। আসন্ন বিজিএমইএ নির্বাচন নিয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের নেতারা। বলেন, নির্বাচিত হলে এ খাতের জন্য আলাদা অ্যাপারেল মিনিস্ট্রি তৈরির উদ্যোগ নেওয়া হবে। গেল 17 বছরে পতিত সরকারের নির্যাতনের কথা তুলে ধরেন সম্মিলিত পরিষদের প্যানেল লিডার আবুল কালাম। রেজা খানের রিপোর্ট। তৈরি পোশাক শিল্প মালিকদের সবচেয়ে বড় সংগঠন বিজিএমইএ নির্বাচন 31 মে। নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা। এরই অংশ হিসেবে রাজধানীর একটি হোটেলে মিট দ্য প্রেস অনুষ্ঠানের আয়োজন করে সম্মিলিত পরিষদ। সবকিছু ছাপিয়ে এতে উঠে আসে বিজিএমইএকে রাজনৈতিক প্রভাব মুক্ত করার বিষয়টি। প্রধান সমন্বয়কারী পরিষদের সভাপতি বলেন, সরকারের চাটুকারিতা করে কাউকে বিদেশে অর্থ পাচারের সুযোগ দেয়া হবে না। আমরা চাটুকারিতা করে বিদেশে টাকা পাচার করার জন্য কোন সরকারের চাটুকারিতা কোন ব্যবসায়ী ভবিষ্যতে করবে সেটা আমরা কখনো সমর্থন করব না। পরিষদের প্রধান নির্বাচন সমন্বয়ক দাবি করেন, তার সময়ে সম্মিলিত পরিষদ থেকেই বিজিএমইএকে রাজনৈতিক প্রভাবের বাইরে রাখা হয়েছিল। দলকে ভাগ আমরা কোনো সময় করি না, কিন্তু সেই দল ভাগ আলটিমেটলি হয়ে যায়, সেটা আমরা কোনো সময় চাই নাই। আমি যখন বিজেপির দায়িত্বে ছিলাম আমি কোনোভাবে কোনো দলীয় ইভেন ফোরাম সম্মিলিত পরিষদ আলাদা করে নাই। ব্রিফিংয়ে সম্মিলিত পরিষদের প্যানেল লিডার গেল 17 বছর স্বৈরাচারী শাসনামলে আয়নাঘরে বন্দি রাখা সহ নানা জুলুমের বর্ণনা দেন। আমি মামলা হামলা থেকে শুরু করে আয়নাঘর, এমন কোনো ঘর নাই নির্যাতনের যে আমি শিকার হই নাই, যেখানে আমি ব্যবসা করতে পারি নাই, আমি নিজেই পালায় আছি জীবন বাঁচানোর তাগিদে। সেখানে অর্থ পাবো কোথায়? অর্থ তো যাহা ছিল পতিত সরকার আয়নাঘরে নিয়ে চলে গেছে। আপনি যেটা বলেছেন যে আমি এই বিদেশে পাচার, আমি এটা পত্রিকা দেখেছি, আজকে আপনার কাছে শুনলাম। আমি এই ব্যাপারে কোনো অবগত নই। যদি সরকারের
পক্ষ থেকে বা সরকারি এজেন্সি থেকে আমি কোনো ধরনের নোটিশ পাই, আমি আপনাদেরকে অবগত করব ইনশাআল্লাহ। নির্বাচনে জয়ী হলে বন্ধ কারখানা খোলার ব্যবস্থা সহ মালিকদের অধিকার আদায়ে কাজ করার প্রতিশ্রুতিও দেন সংগঠনের নেতারা। ফ্যাক্টরি বন্ধ, আমরা তাদের সাথে প্রায়োরিটি বেসিসে আলাপ আলোচনা করে এই ফ্যাক্টরিগুলো পরিচালনা করার জন্য আমরা সচেষ্ট হব। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন কর্মী সমর্থকরা। নগর ভবনে অবস্থান কর্মসূচি থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। ঢাকাবাসীর ব্যানারে আয়োজিত কর্মসূচিতে ইশরাককে মেয়রের শপথ পড়ানোর পক্ষে যুক্তি তুলে ধরেন আন্দোলনকারীরা। ওবায়দুল হক মারুফের আরেকটি প্রতিবেদন। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে ঢাকাবাসীর ব্যানারে এই অবস্থান কর্মসূচি। ঢাকা শহরে আমরা অলি গলিতে এর প্রতিবাদ অব্যাহত রাখব। আন্দোলনকারীরা জানান, আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও ইশরাককে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ার চক্রান্ত মেনে নেওয়া হবে না। এই 18 বছর বিএনপিকে ক্ষমতা থেকে বাইরে রাখা হয়েছে ইচ্ছাকৃতভাবে। আমাদের মেয়রকে নির্বাচিত না করে তারা কারচুপি করে ফ্যাসিস্ট কায়দায় তাদের মেয়রকে নির্বাচন করেছিলেন। যতক্ষণ পর্যন্ত ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন নগর ভবনের দায়িত্ব নিতে না পারে ততক্ষণ পর্যন্ত আমরা ঢাকা দক্ষিণ সিটির অধিবেশনে এখানে অবস্থান নিব। এই সিটি কর্পোরেশনে আওয়ামী যে সমস্ত ফ্যাসিস্ট দোসররা রয়েছে তারাও এখানে থাকতে পারবে না, তাদেরও বিচার হবে। নাগরিক সেবা নিশ্চিতে দ্রুত ইশরাককে শপথ পড়ানোর দাবি জানান তারা। অনেক নেতাকর্মী নিহত হয়েছে, আহত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে আজকে এই অধিকার প্রতিষ্ঠা করার জন্যই তো। এখন আমরা যদি আমাদের অধিকার থেকে প্রতিষ্ঠিত হই, বঞ্চিত হই, তাহলে আমরা আবার আন্দোলনে যেতে বাধ্য হব। আমরা একটা দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছি ভোটের অধিকারের জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, এবং আইনের শাসন যেহেতু প্রতিষ্ঠা হয়েছে তাহলে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে সরকারকে। মেয়র যে পর্যন্ত আপনার শপথ গ্রহণ না করবে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। দাবি আদায়ে শনিবার নগর ভবন থেকে প্রেস ক্লাব হয়ে সচিবালয় পর্যন্ত বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেন ঢাকাবাসীর ব্যানারে আন্দোলনকারীরা। বিক্ষোভ মিছিল করতে করতে আমরা প্রেস ক্লাবে যাব। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। ব্যাটারি চালিত রিকশা বন্ধে অভিযান জোরদার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ সিএমপি। এতে অনেক পরিবার আর্থিক অনটনে পড়েছে বলে জানিয়েছেন চালকরা। সুশীল সমাজ অভিযানের সমালোচনা করলেও পুলিশ বলছে দুর্ঘটনা এবং যানজট কমাতে এছাড়া কোনো উপায় নেই। সুমন কুমারদের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। ব্যাটারি চালিত অবৈধ অটোরিকশার আকারে ছোট হলেও চলে ঝড়ের গতিতে। কোনো নিয়মনীতি তোয়াক্কা না করায় সড়কে বাড়ছে দুর্ঘটনা ও যানজট। আবার ব্যাটারি চার্জ করতে ব্যবহার করা হয় অবৈধ বিদ্যুৎ সংযোগ। এতে যেমন বাড়ছে লোডশেডিং, তেমনি সরকার হারাচ্ছে লাখ লাখ টাকার রাজস্ব। এইসব আমলে নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ আটঘাট বেঁধেই জোরদার করেছে অভিযান। এতে মূল সড়কে কমেছে ব্যাটারি রিকশা চলাচল। অভিযানে মাথায় হাত পড়েছে চালকদের। বৈধ অবৈধর বিষয়েও প্রশ্ন তুলেছেন তারা। সব পার্টস ব্যাটারি ওনারাই করতেছে, এটা তো আর অবৈধ না, আমরা চালাইতেছি, এটা অবৈধ হয়ে গেছে এই মুহূর্তে। এগুলো তো অবৈধ, আমরা মানলাম, এগুলো কেন বার করছে অবৈধ হলে? সরকারকে বলেন বন্ধ করবার জন্য। এগুলো একটার দ্বারাতে মনে করেন 10 জন চলতাম পারি এটা দিয়ে, তো আমি যদি এটা না করি তো আমি কিভাবে চলবো? এগুলো যদি বন্ধ হলে আমরা কি করবো? সন্ত্রাসী করবো না চাঁদাবাজি করবো? যাত্রীরা বলছেন বর্তমান সময়ে অটোরিকশা বেশ উপকারী বাহন, তাই বন্ধ না করে চালকদের প্রশিক্ষণের মাধ্যমে চলাচলের ব্যবস্থা করলে সবাই উপকৃত হবে। যারা চালাবে ওরা প্রাপ্তবয়স্ক হইতে হবে, কমে 20 বছর বা 22 বছর, আর এগুলো নাম্বার প্লেট করে দেখ। ওরা সুন্দর করে সিংহভাবে চালাইলে তো আর ক্ষতিগুলো হইতেছে না। বিশিষ্ট জনদের মতে মানবিক কারণে পৃথিবীর অনেক দেশে প্যাডেল রিকশা নিষিদ্ধ করা হয়েছে, তাই ব্যাটারি চালিত রিকশা বন্ধ না করে লাইসেন্সের মাধ্যমে বৈধতা দেয়া যেতে পারে। আধুনিক যুগে এটা প্রযুক্তি নির্ভর হবে, সেটা অত্যন্ত স্বাভাবিক বিষয়। তাই ফিজিবল না বিষয়টা সরকার সিদ্ধান্ত নেওয়ার আগে এই গাড়িগুলো তৈরি করার, পার্টসগুলো আমদানি করার সুযোগটা দিল কেন? পুলিশ কর্তৃপক্ষ বলছে দুর্ঘটনা ও যানজট কমানো সহ নানা কারণে অবৈধ ব্যাটারি রিকশা বন্ধে অভিযান চালানো হচ্ছে। হামেশাই অভিযান অভিযোগ আছে যে অ্যাক্সিডেন্ট হচ্ছে, গতি নিয়ন্ত্রণ করতে পারছে না, এটা ডিজাইনের একটা ত্রুটি আছে।
এবং এটা সবচেয়ে বড় কথা হচ্ছে এটার কোনো বৈধ লাইসেন্স নাই। তাহলে যেসব জিনিসের যানের লাইসেন্স নাই ওটা কীভাবে মশাল করে? ট্রাফিক পুলিশের তথ্য মতে চট্টগ্রাম মহানগরীতে অন্তত 50,000 ব্যাটারি চালিত অবৈধ অটোরিকশা রয়েছে, আর নিবন্ধিত প্যাডেল রিকশার সংখ্যা 70,000। তাহসিন তারিন, মোহনা সংবাদ। নরসিংদীর বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। 9 জন চিকিৎসকের পদ থাকলেও 16 বছর ধরে মাত্র 4 জন চিকিৎসক দিয়েই চলছে কার্যক্রম। সব পদে চিকিৎসক এবং কর্মচারী পদায়ন না হলে শতভাগ সেবা প্রদান করা সম্ভব হবে না। সংকট সমাধানের আশ্বাস সিভিল সার্জনের। আশিকুর রহমান সৈকতের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। নানা সমস্যায় জর্জরিত নরসিংদীর বেলাবো উপজেলার 50 শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স। আধুনিক যন্ত্রপাতি থাকা সত্ত্বেও জনবল সংকটের কারণে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। রোগীদের উপচে পড়া ভিড়ে চিকিৎসকদেরকেও হিমশিম খেতে হয়। দীর্ঘ 16 বছর পেরিয়ে গেলেও 9 জন চিকিৎসকের জায়গায় মাত্র 4 জন চিকিৎসক দিয়ে চলছে সেবা কার্যক্রম। এছাড়া তৃতীয় ও চতুর্থ শ্রেণী পর্যায়ে 31টি পদই শূন্য। অস্বাস্থ্যকর পরিবেশ সহ কাঙ্ক্ষিত সেবা না পেয়ে অনেকেই যেতে বাধ্য হন বেসরকারি হাসপাতালে। পর্যাপ্ত পরিমাণে ডাক্তারের ব্যবস্থা করা হয়, স্টাফ যারা আছে এই স্টাফের কমতি আছে আমাদের হাসপাতালে, সেই ব্যবস্থা যেন করা হয় এবং এলাকাবাসী যেন সুচিকিৎসাটা পায়। এখানে যাতে ভালো চিকিৎসা দেওয়া হয়, যাতে ভালো ডাক্তার থাকে, মানে হাসপাতালের যেই ভালো একটা পরিবেশ থাকে, আসলে হাসপাতালে আসে যেন একটা রোগী তার সর্বোচ্চ সেবাটা পায়। আসলে আমাদের গ্রামবাসী হিসেবে আসলে আমাদের এটাই চাওয়া আর কি। পরিবেশটা অন্যরকম, যে ভালো পরিষ্কার পরিচ্ছন্নতা পাইতেছে না। সংকট সমাধান হলে শতভাগ চিকিৎসা সেবা প্রদান করা সম্ভব বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার। পরিচ্ছন্নতা কর্মী না থাকার কারণে আমরা হাসপাতালের পক্ষ থেকে নিজ ব্যবস্থাপনা কিছু লোক আমরা রেখেছি, তাও যেটা আমাদের প্রয়োজনীয় তুলনায় অপ্রতুল। খালি পদে যদি আমাদের চিকিৎসকগুলো পদায়ন করা যায় তাহলে আমরা আরো ভালোভাবে চিকিৎসা দিতে পারবো। সংকট নিরসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কয়েক ধাপে চিঠি দেওয়া হয়েছে, তবে দ্রুত সময়ের মধ্যে সংকট সমাধানের আশ্বাস দিলেন সিভিল সার্জন। কিছু বিষয়ের নিড আছে এবং ডাক্তারদের অভাব আছে। অন্যান্য উপজেলা বা থেকে যে ডাক্তার একটু বেশি আছে ওখান থেকে একটু ট্রান্সফার করে কিন্তু আমরা ওখানে দিচ্ছি ডিপুটেশনে, যাতে বেলাবো উপজেলা মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায়। স্বাস্থ্যসেবা নিশ্চিতে হাসপাতালটির সমস্যাগুলো সমাধানের প্রত্যাশা বেলাবোবাসীর। আফরিন পপি, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। ইসরায়েলি বর্বরতায় গাজায় নতুন করে 62 ফিলিস্তিনি মৃত্যু হয়েছে। 1.5 বছরের বেশ সময় ধরে চলা এই তাণ্ডবে 52,900 ছাড়িয়েছে প্রাণহানি। এদিকে ভারতের নিরাপত্তা বাহিনীর অভিযানে 31 মাওবাদী আর ইন্দোনেশিয়ায় সেনা অভিযানে 18 বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। অন্যদিকে কাতারের সঙ্গে $1.2 ট্রিলিয়ন বাণিজ্য এবং প্রতিরক্ষা চুক্তি সই করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত 62 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের বেশিরভাগই দক্ষিণের শহর খান ইউনিসের। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 1.5 বছরেরও বেশি সময় ধরে চলা এই তাণ্ডবে প্রাণহানি পৌঁছেছে 53,000-এর ঘরে। ভারতের নিরাপত্তা বাহিনীর অভিযানে 31 মাওবাদী নিহত হয়েছে। বুধবার ছত্তিশগড় এবং তেলেঙ্গানা রাজ্যের সীমান্তে তারা নিহত হয় বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। এই অভিযানকে ঐতিহাসিক সাফল্য হিসেবে দেখছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইন্দোনেশিয়ায় সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে 18 বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। পাপুয়া প্রদেশের ইন্তন জায়াতে সশস্ত্র বাহিনীর সুনির্দিষ্ট অভিযানে তারা নিহত হয় বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়। মেক্সিকোয় সড়ক দুর্ঘটনায় 21 জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। বুধবার সকালে পুয়েবলা রাজ্যের মধ্যবর্তী মহাসড়কে একটি ট্যাঙ্কার ট্রাক, বাস এবং একটি ভ্যানের মধ্যে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। এদিকে কাতারের সঙ্গে $1.2 ট্রিলিয়ন বাণিজ্য ও প্রতিরক্ষা চুক্তি সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে কাতার এয়ারওয়েজের সঙ্গে $96 বিলিয়ন একটি চুক্তিও রয়েছে। বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাত সফরের মাধ্যমে ট্রাম্প তার 4 দিনের মধ্যপ্রাচ্য সফর শেষ করবেন।
অন্যদিকে রাশিয়ায় সাইবেরিয়া অঞ্চলে দাবানলে 6 লাখের বেশি হেক্টর বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে। বর্তমানে ওই অঞ্চলে 49টি জায়গায় আগুন জ্বলছে বলে জানিয়েছে জরুরি অবস্থা বিষয়ক মন্ত্রণালয়। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। খেলার খবর ক্রিকেট। পাকিস্তানের সিরিজে খেলতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে সবুজ সংকেত পেয়েছে বিসিবি। তবে অনুমতির কাগজ এখনও বিসিবিতে আসেনি বলে জানা গেছে। বিসিবির পরিচালক এবং মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে কাগজ আসলে প্লেয়ারদের কাছে জিজ্ঞাসা করবে বোর্ড। ক্রিকেটারদের পাকিস্তানে যেতে আপত্তি না থাকলে নির্ধারিত সময়ে সিরিজটি হবে বলেও জানিয়েছেন তিনি। এদিকে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 2 ম্যাচে টি-20 সিরিজ খেলতে বাংলাদেশ দল এই মুহূর্তে দুবাইয়ে অবস্থান করছে। দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলতে মুস্তাফিজুর রহমান এবং লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল খেলতে সাকিব আল হাসানকে এনওসি দিয়েছে বিসিবি। বিসিবির ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিস দেশের একটি শীর্ষ গণমাধ্যমকে এই খবর জানিয়েছে। মুস্তাফিজকে 6 কোটি রুপিতে দলে নেয়ার ঘোষণা দেয় আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস। একই দিনে সাকিব আল হাসানকে দলে টানে পিএসএল এর দল লাহোর কালান্দার্স। দুজনকেই এই মৌসুমের বাকি অংশের জন্য দলে নিচ্ছে এই 2 ফ্র্যাঞ্চাইজি। শেষ করব মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। মালয়েশিয়ায় উন্মুক্ত হল বাংলাদেশের শ্রমবাজার। চূড়ান্ত 7 সহস্রাধিক শ্রমিকের তালিকা, দ্রুতই যোগ দেবেন কাজে, জানালেন আসিফ নজরুল। 4 দাবিতে কাকরাইল মোড়ে অনড় জগন্নাথ শিক্ষার্থীরা, ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন। সাম্য হত্যার বিচার দাবিতে আজও ছাত্র দলের বিক্ষোভ। আন্দোলন সংগ্রামে বিপর্যস্ত ঢাকার রাজপথ, সীমাহীন যানজটে নাকাল নগরবাসী, বিকল্প ব্যবস্থা খোঁজার তাগিদ। এবং বর্ষাকাল সামনে রেখে রাজধানীতে ডেঙ্গু আতঙ্ক, কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ। অভিযান শুরু হয়েছে, দাবি ডিএনসিসি প্রশাসকের। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।